Workers Party. চতুর্থ জাতীয় কাউন্সিল 2026 বাংলাদেশ কংগ্রেসের মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, সততা, মানবতা, পরম সহিষ্ণুতা, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা মূল্যবোধের ভিত্তিতে তারা তাদের চতুর্থ জাতীয় কাউন্সিল শুরু করেছে জাতীয় প্রেস ক্লাবে। বাংলাদেশ কংগ্রেসের চতুর্থ জাতীয় কংগ্রেস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি, দলের সাধারণ সম্পাদক, সংগ্রামী নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং আপনারা কংগ্রেসের এই সম্মেলনে যারা নানা জায়গা থেকে উপস্থিত হয়েছেন, আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই। আমি আমাদের যুব সংগঠনের একটা আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা দিচ্ছিলাম, সেই জন্য ওখান থেকে আমি আপনাদের এখানে হাজির হয়েছি। প্রথমত আপনারা, আমি অনেকদিন পরে কংগ্রেসের মাঝখানে তারা আরো প্রোগ্রাম করেছিলেন, আসতে পারেনি। তো আজকে আপনারা নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা হয়েছে। আমি মাত্র দু তিনটা বিষয় একটু সংক্ষেপে কথা বলি। প্রথমত হচ্ছে যে আমরা আবার একটা অসাধারণ গুরুত্বপূর্ণ সময়ে আমরা এখানে আপনাদের কংগ্রেস হচ্ছে। আমাদের একটা জুলাই গণজাগরণ, গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের প্রায় 1.5 বছর, এরপরে 22 ফেব্রুয়ারি নির্বাচন, নতুন পার্লামেন্ট, নতুন সরকার, 2 মাস তারা শেষ করলেন। 2 মাসের সরকার বেশ কিছু ইতিবাচক জনকল্যাণকামী কর্মসূচি তারা যেভাবে কিছু যেমন হাতে নিয়েছেন, আবার কিছু প্রশ্নে সরকারের ভূমিকা নিয়েও মানুষের মধ্যে প্রশ্ন তৈরি ফেলছে। সরকার নির্বাচনের তাদের যে কমিটমেন্ট, ওয়াদা, তাদের যে এজেন্ডা, সেটা নিয়ে তারা যেমন কাজ করবার চেষ্টা করছেন। ফ্যামিলি কার্ড বলি, কৃষক কার্ড বলি, খাল কাটা বলি, বিভিন্ন প্রশ্নে তারা একটা দীর্ঘ তালিকা দিয়েছেন। 2 মাসে তারা যে 60-65টা কি কি কাজ তারা করেছেন, নিশ্চয়ই কিছু ইতিবাচক জায়গা আছে, সরকারকে ধন্যবাদ জানানো বা প্রশংসা করবার মতন কিছু জায়গা নিশ্চয়ই তৈরি হয়েছে। কিন্তু একই সঙ্গে নাগরিকদের মধ্যে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে, উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিশেষ করে সরকার গঠনের পরপরই তারা যেভাবে সরকার গঠন করলেন, 2-1 ব্যক্তি সম্পর্কে যারা পুরনো জমানায় অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে ছিলেন, তাদেরকে যখন আবার নির্বাচিত সরকার যখন আবার মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে এলেন, এটা শুধু সাধারণ মানুষ না, বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীদের মধ্যে বিরাট প্রশ্ন জন্ম দিয়েছে। তারপরে আমরা লক্ষ্য করেছি যে সরকার যে গণজাগরণ, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে জায়গাটা তৈরি হলো, আমরা গণভোটের প্রশ্নে আমরা শুরুতে একমত ছিলাম না, পরে আমরা একমত হয়েছি। বিএনপি যেমন গণভোটের ব্যাপারে সমালোচনার পরেও পরে তারা একমত হয়েছেন, হ্যাঁ ভোটের পক্ষে তারা ক্যাম্পেইন করেছেন এবং হ্যাঁ ভোটে 5 কোটি মানুষ হ্যাঁ ভোটে তারা ভোট দিয়ে আগে তারা জয়যুক্ত করেছেন। ফলে ইতিমধ্যে আমি বলেছি, বিএনপি দিক থেকে রাজনৈতিক কর্তব্য ছিল গণভোটের এই অধ্যাদেশ নিয়ে সমালোচনা থাকার পরেও সংসদে তারা এটাকে আইনে প্রণয়ন করবেন এবং আমাদের যে কমিটমেন্ট ছিল এবারকার পার্লামেন্ট পরবর্তী 180 দিন এটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। পার্লামেন্ট একটা অনেকটা হলো যে পার্লামেন্টের দুটো কাজ, একদিকে সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, 180 দিন পরে এটা রেগুলার পার্লামেন্ট হিসেবে এটা একই সাথে কাজ করবে। বিএনপি কেন তারা এটাকে তারা আইনে পরিণত করলেন না, বিলটাকে হাজির করলেন না, এটা নিয়ে বড় ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে।
কেউ কেউ সুপারলেটিভ ডিগ্রিতে নানা বিশেষণে বিএনপিকে গালি দিচ্ছেন, কথা বলছেন। কিন্তু আমি যেটা বলতে চাই, আমি ইতিমধ্যে বিএনপির বন্ধুদেরকে বলবার চেষ্টা করেছি যে পার্লামেন্টে আপনাদের 2/3 বেশি আপনাদের মেজরিটি আছে, ড্যাম মেজরিটি আছে, এবং এবারকার এই 36 জন নারীরা যুক্ত হওয়ার পরে তো সংখ্যা তারা অনেক বেশি বেড়ে গেল, প্রায় 250 জায়গায় দাঁড়াবে আপনাদের। তো সেখানে আপনাদের উদ্বেগ কেন, আতঙ্ক কেন? কারণ আপনাদের মতামত সমর্থন ছাড়া তো আর পার্লামেন্টে এটা যদি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করে, তাহলে বিএনপির এই সদস্যদের সম্মতি ছাড়া তো কোনো বিল তো এটা আইনে পরিণত হবে না। এত বড় একটা গ্যারান্টি আপনাদের আইনি সুরক্ষা থাকার পর এটা নিয়ে উদ্বেগের জায়গাটা কোথায়? দ্বিতীয়ত, অনেকগুলো প্রশ্নে ঐক্যমত কমিশনে আমি তো প্রায় 9 মাস সঙ্গে যুক্ত ছিলাম, তো সেখানেও বলেছি, পরে বললাম অনেকগুলো প্রশ্নে আমাদের নোট অফ ডিসেন্ট আছে, তো সেসব ব্যাপারে কেউ আপনাদের বাধ্য করবে না। তো আপনাদের আগে আপত্তি ছিল, এখন আপত্তি থাকবে। তাহলে এত বড় এটার পরে যেটা দাঁড়ালো যে এটা এর অভিজ্ঞতা আগামী 6 মাস 1 বছর পরে পরবর্তী রাজনীতি বড় আকারে আসবে, আর বিএনপি তাদের অঙ্গীকার থেকে সরে গেল, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিএনপির মতো রাজনৈতিক দল এবং এখন পর্যন্ত বিএনপি জনগণকে এই প্রশ্নে বোঝাতে সক্ষম হয়নি, এটা বিবেচনায় রাখা যায়। বিএনপি কেন তার অবস্থান পরিবর্তন করল, এবং এটা মানুষ সেটাকে বিএনপির এই পজিশনটা মানুষ কিন্তু বাস্তবে গ্রহণ করেনি, এটা বিবেচনার মধ্যে নেওয়া দরকার। 2 হচ্ছে যে আমরা গুমের ব্যাপারে বিএনপি সবচেয়ে নির্যাতিত, গুম খুনের ব্যাপারে। তারপরে মানবাধিকার কমিশন যেটা করল, আমরা দেখলাম যে এই বিলটা আপনারা এই সংশোধনীটা প্রত্যাহার করলেন, তারপরে দুদকের ব্যাপারে সেটা প্রত্যাহার করলেন, আর হচ্ছে আইনের ব্যাপারে, বিচার বিভাগের ব্যাপারে। আমি বিএনপিদেরকে বক্তব্য রাখার বলার চেষ্টা করেছি, প্রয়োজন বোধে যদি আমার মনে হয় যে গুমের অধ্যাদেশে কোথাও ঘাটতি আছে, সেটা আপনারা সংশোধন করেন, প্রয়োজনের ব্যাপারটা যুক্ত করেন। মানবাধিকার অধ্যাদেশে যদি কোথাও কোনো সংকট থাকে, এটাকে সমৃদ্ধ করেন। দুদকের ব্যাপারে, দুদক তো ছোট জগন্নাথ সরকারের নির্দেশে চলে, আমরা তো দীর্ঘ আলোচনা করেছি একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হবে, আমাদের ঐক্যমত ছিল। আর বিচার বিভাগ, বিএনপি সবচেয়ে নির্যাতিত হয়েছে বিচার বিভাগের মধ্য দিয়ে। 17টা বছর বিরোধী দল হিসাবে বিএনপি সবচেয়ে অত্যাচারিত হয়েছে বিচার বিভাগের মধ্য দিয়ে। 60 লক্ষ মামলা, 1 কোটি মানুষ বন বাজারে ঘুরে বেরিয়েছে, বাড়িতে ঘুমাতে পারেননি, পরিবারগুলো ছত্রভঙ্গ হয়ে গেছে। এই বিচার বিভাগকে, বিএনপিকে দমন, বিরোধীদেরকে দমনে এটা ছিল গুরুত্বপূর্ণ হাতিয়ার। সেই জায়গাটার ক্ষেত্রে এখন কেন আপনাদের কি সে অবস্থার পরিবর্তন হয়েছে? এটা নাগরিক হিসেবে উদ্বিগ্ন করছে। আমি বলেছি আপনারা আগামীতে বিএনপি যখন বিরোধী দলে বসবেন, তখন আপনারা যে ধরনের বিচার ব্যবস্থা দেখতে চাইবেন, এখন তো উচিত হবে সে ধরনের বিচার ব্যবস্থা এখন তৈরি করা। যে বিচার ব্যবস্থা আমি মনে হয় শত বক্তৃতা করেছি, গত 17 বছর সরকারের দিকে বিবেচনা রেখে সংবেদনশীল ব্যাপারগুলোকে বিচার বিভাগ রায় দিয়েছে। আমরা তো নিশ্চয়ই এরকম কোন দলীয় আধিপত্যের কোন বিচার বিভাগ দেখতে চাই না। আমি আপনাদের এই প্রোগ্রামে বলতে চাই, উচিত হবে এসব প্রশ্নে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অর্জন, সবচেয়ে নির্যাতিত দল হিসেবে, নিপীড়িত দল হিসেবে, জনমানুষের ভালোবাসার দল হিসেবে মানুষের গণ আকাঙ্ক্ষার পক্ষে বিএনপি দাঁড়াবে, জনগণের আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়াবে। এবং আপনারা যখন বিরোধী দলে থাকবেন, ভবিষ্যতে বসবেন, তখন দুদককে যেরকম দেখতে চাইবেন, তখন আপনি বিচার বিভাগকে যেভাবে দেখতে চাইবেন। এখন তো উচিত হবে ক্ষমতার সময় সে ধরনের আইন প্রণয়ন করা, না হলে তাহলে এটা সবার জন্য বিপদ। আমি আশা করি এগুলো তারা বিবেচনার মধ্যে, এগুলো তারা নেবেন। শেষ করতে চাই একটা কথা বলে, আমি একটু আগে ছাত্রদের যুবদের যেখানে কথা বললাম, সরকার একটা বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, আপনারা জানেন। গত 54 বছরে, আমাদের 55 বছরে যতগুলো বৈদেশিক চুক্তি আমরা স্বাক্ষর করেছি, সমতের সবচেয়ে ভয়ঙ্কর চুক্তি। নির্বাচনে মাত্র 3 দিন আগে
কি এত ঠেকা ছিল অন্তর্বর্তী সরকারে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনাকে একটা বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে, এবং যেই চুক্তি পুরোপুরি গোপন। কে বলছেন? কেউ কিছু বলছেন? তখন তো আপনারা ঐক্যমত্য কমিশনের সাথে ছিলেন। আপনি অর্ধেক জেনে কথা বলছেন। এটা মাত্র ইলেকশনের 3 দিন, নির্বাচনের 3 দিন আগে মাত্র। না না, কাউন্টার দেওয়ার সমস্যা নেই, আমার সময় থাকে। আমি একটা সব আমি বলেছি এই চুক্তি সরকার প্রকাশ করে নাই, আপনি কোথেকে জানবেন? এখন পররাষ্ট্রমন্ত্রী বলছেন বিএনপি জামাতের সম্মতি নিয়েই নাকি চুক্তি স্বাক্ষর করেছে। জামাতের শফিক সাহেব একটা স্ট্যাটাস দিয়ে